এই যে ঘটনা, এই ঘটনার জন্য কিন্তু আসলে আওয়ামী লীগ দায়ী। এবং বঙ্গবন্ধুর সমর্থক নাম দিয়ে যারা বঙ্গবন্ধুকে ছোট করেছে, যারা বঙ্গবন্ধুকে বিতর্কিত করেছে, যারা বঙ্গবন্ধুকে প্রশ্নের সম্মুখীন করেছেন, এইসব উত্তর তাদেরকেও তো দিতে হবে। আজকে তারা কেন নাই এখানে? তারা কেন গিয়ে ওখানে পাহারা দিতে পারছেন না? তাদেরকে কি আটকে রেখেছে? এটা তো তাদেরকে জবাব দিতে হবে। গত 15 বছরকে জায়েজ করার কোন সুযোগ নাই। গত 15 বছরে যথেষ্ট অন্যায় করা হয়েছে এবং সেই সব অন্যায়ের প্রতি ফল হিসেবে আরো অন্যায় হচ্ছে। এবং এই যে প্রতিশোধ, ঘৃণা এবং হিংসার রাজনীতি, এই হিংসার রাজনীতি গত 15-16 বছরে নানান জায়গাতে স্থাপন করা হয়েছে। মানে সরকারের একটা নিষিদ্ধ দল কোনো তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে না সেরকম বিষয়, নাকি আওয়ামী লীগকে কোনো কিছু করতে দেওয়া হবে না, নাকি কাউকে খুশি করানোর জন্য, বা সরকারই এটা চাচ্ছে না আওয়ামী লীগ এটি করুক? আপনার কাছে কি মনে হয়? যার উত্তর আপনি সরকারের কাছ থেকে আশা করছেন সেটা আমাকে জিজ্ঞেস করছেন না। রফিক সাহেব রফিক সাহেব কেন কি করেছেন এদিকে আমি বলতে পারি, এটা রফিক সাহেবকে জিজ্ঞেস করতে হবে বা শফিক সাহেবকে। আপনি আমাকে জিজ্ঞেস করছেন সরকার কেন এটা করবে, সরকার কেন করেছে, এটা তো সরকারের কোনো লোক বলতে পারবে, আমি তো পারবো না, আমি তো সরকার না। মানে আপনার কাছে কি মনে হচ্ছে, মানে সরকারের মধ্যে কি কাজ করছে যে আমাকে তো কিছুই মনে হচ্ছে না। সরকার সেখানে যেতে বাধা দিয়েছেন, কি করেছে তো পরিষ্কার দেখা যাচ্ছে সরকার কি করেছে। সরকার সেখানে যেতে চাইলে বাধা দিয়েছেন, ফুল দিতে চাইলে ব্যক্তি পর্যায়ে তাদেরকে বাধা দিয়েছেন। এখন একজন ব্যক্তি যদি চিন্তা করে সে রাস্তার পাশে একটা ফুটপাতে ফুল দিবে, সেখানেও তো সরকার আসলে বাধা দিতে পারেন না। অতএব সরকার যে বাধা দিয়েছেন সেটা সরকার অন্যায় করেছেন। আপনি যদি জিজ্ঞেস করেন সরকারের আচরণ আমার কাছে কেমন লেগেছে, আমি সেটা বলতে পারবো, কিন্তু সরকার কেন এটা করেছে এই উত্তর সরকারকে দিতে হবে। সরকার যেটা করেছেন সেটা হচ্ছে সরকার সেখানে পাহারা বসিয়েছেন, সেখানে কিছু রাজনৈতিক দল মিছিল করেছে, সেটা তারা এলাও করেছেন, এবং তারপরে সেই জায়গাতে কেউ গেলে তাদেরকে আক্রান্ত করা হয়েছে সেটাও এলাও করেছেন, এবং ফুল বা অন্য কোনো কিছু দিতে চাইলে সাধারণ নাগরিককে বাধা দিয়েছেন। কারণ সাধারণ নাগরিক যদি একটা খালি প্লটের মধ্যে গিয়েও কিছু দেয়, সেটা কি বাধা দিতে পারেন সরকার? সরকার কি কোনো মৃত ব্যক্তির প্রতি অথবা কোনো স্থানে যদি কেউ শ্রদ্ধা জানাতে চায়, সেখানে কি সরকার বাধা দিতে পারেন? সরকার যেটা করেছেন গর্হিত কাজ করেছেন, এটা করার কোনো যুক্তি নাই, এটা করা অন্যায়। ওটা তো আওয়ামী লীগের অফিস না। ওইখানে যারা গিয়েছেন তারা তো আওয়ামী লীগের কর্মী না, ওটা তো আওয়ামী লীগের অফিস না। যে বাড়িটির কথা আপনি বলছেন 15 আগস্টে সবাই যেখানে যায় 32 নম্বরে, সেটা তো আওয়ামী লীগের অফিস না, এবং সেই বাড়ির সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক এতটুকুই যে সেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি। সেখানে তিনি থেকেছেন এবং স্বাধীনতা যুদ্ধের সময় এবং তার পরবর্তীকালে এই বাড়িটি বাঙালি জাতির এবং জনতার ক্ষমতার একটা কেন্দ্রবিন্দু ছিল। একই সঙ্গে মুক্তিযুদ্ধের সময় বা তার পূর্ববর্তী যে আন্দোলন সংগ্রাম, সেই সময় এই বাড়িটি একটি সিগনিফিকেন্স তার ছিল। কিন্তু সেখানে গিয়ে কেউ যদি ফুল দেয়, সরকার যদি সেখানে বাধা দেন, কিংবা কেউ দোয়া পাঠ করে সেখানে যদি বাধা দেন, তাহলে কাজটি অন্যায় হয়েছে। আরেকটি বিষয় রয়েছে, কোন মুসলিম যদি কোনো মুসলিমের জন্য দোয়া পাঠ করতে চায়, কোরআন খতম করতে চায়, অথবা কোন মুসলিম যদি কোনো মুসলিমের স্মরণে ধর্মীয় কোনো কার্যক্রম কোথাও করতে চায়, সেখানে বাধা দেওয়ার অধিকার আসলে অন্য একজন মুসলিমের নাই, কারোই নাই। সরকার আসলে দোয়া পাঠে বাধা দিলে কিংবা কোরআন পাঠে বাধা দিয়ে থাকলে আমি মনে করি যে এটা অন্যায় হয়েছে, এটা অনইসলামিক হয়েছে, কারণ আপনি কোথাও কোরআন পাঠে বাধা দিতে পারেন না। কিন্তু আমরা 32 নাম্বার ভেঙে ঘুরে চুরমার করা হয়েছে সেটা আমরা দেখেছি। তারপরেও 32 নাম্বারকে নিয়ে সরকারের মধ্যে আতঙ্ক, সেটা, এবং আমরা এটা জানি যে আওয়ামী লীগের অনেকেই চলে গেছেন, দেশের বাইরে চলে গেছেন, কিন্তু আওয়ামী লীগের ম্যাক্সিমাম সমর্থক, মানে যারা কর্মী সমর্থক অনেকেই আছে, তো তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু এর মানে এই না যে আমি শোক দিবস পালন করতে পারবো না, আমি আমার নেতার প্রতি শোক উদযাপন করতে পারবো না। আওয়ামী লীগের কার্যক্রমের মধ্যে কি আপনার কি মনে হয় যে এটাও পড়ে যে আমি আমার নেতার শোক পালন করতে পারবো না? আজকে তো কেউ শোক দিবস পালন করছিল না, কারণ শোক দিবস বিষয়টি হচ্ছে একটি রাষ্ট্রীয় ঘোষণা। একটা দিবসকে শোক দিবস ঘোষণা হয়েছে রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে, এবং সেটা সরকার বাতিল করেছে। মানে আজকে তো এটা কোনো জাতীয় শোক দিবস ছিল। আজকে যারা এখানে গিয়েছেন তারা ব্যক্তিগত শোক প্রকাশ করতে গিয়েছে, সেটা কর্মী হিসেবেও যেতে পারেন, বঙ্গবন্ধুর সঙ্গে অনেকে স্মৃতি থাকতে পারে সেজন্য যেতে পারেন। কেউ তো সেখানে আওয়ামী লীগের ব্যানার কিংবা আওয়ামী লীগের প্রতীক গলায় লাগিয়ে গিয়ে হাজির হন। অতএব সাধারণ নাগরিককে যে কোনো অন্য নাগরিকের জন্য শোক প্রকাশে বাধা দেওয়ার তো আসলে কোনো অধিকার কারণ নাই, এবং আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, কিন্তু ব্যক্তি শেখ মুজিবের জন্য শোক প্রকাশ করার বিষয়টা তো নিষিদ্ধ হয় নাই। ওখানে তো কেউ দলবদ্ধভাবে হাজির হন নাই, যারা গিয়েছিলেন ব্যক্তিগতভাবে গিয়েছিলেন। দলবদ্ধভাবে কেউ যদি গিয়েও থাকেন, আওয়ামী লীগের ব্যানারে যান নাই, অথবা আওয়ামী লীগের ব্যানারে না গেলে নিষিদ্ধ তো হয়েছে আওয়ামী লীগ, অন্য ব্যানারে কেউ যদি গিয়ে সেখানে হাজির হন, ধরেন কমিউনিস্ট পার্টি হাজির হয় অথবা কোন ব্যক্তি বা ব্যক্তিদের সমষ্টিকে হাজির হয়, সেটাও তো আইন ভঙ্গ করা হচ্ছে না।
তাহলে সরকারকে আমরা ব্যাখ্যা দিতে হবে। আমি আপনাকে অনুরোধ করবো, আপনি সরকারি কাউকে নিয়ে আসেন, আপনি টক শোতে এনে জিজ্ঞেস করেন ওনারা আসলে কেন এগুলা করেছে। নতুন বন্দোবস্তের কথা বলে আমরা এই ধরনের সরকারের এই ধরনের কার্যকলাপ আসলে আমাদেরকে কি মানে কি বোঝাচ্ছে বা আমরা কি বুঝতে পারছি যে সরকারের নতুন বন্দোবস্ততে এই সরকার বলে নাই। নতুন বন্দোবস্ত বলেছে এনসিপি, নতুন বন্দোবস্ত বলেছে একদল ছাত্র বা ছাত্র নেতারা, যারা বলেছে তারা নতুন বন্দোবস্ত দিবে। সেই নতুন বন্দোবস্তওয়ালারা কাগজে কলমে ক্ষমতায় নাই। ক্ষমতা আছেন ডক্টর ইউনূস এবং তার অধীনে একদল উপদেষ্টা, এবং সেই উপদেষ্টা মন্ডলী বাংলাদেশের প্রশাসনিক দায়িত্ব পালন করছেন। তো শাসনের দায়িত্ব যারা পালন করছেন তারা তো নতুন বন্দোবস্তের কথা বলেন নাই, তারা বলেছেন নতুন বাংলাদেশ। আর নতুন বাংলাদেশ হয়তো তাদের চোখে এরকমই, কিন্তু আমরা যে বাংলাদেশের কথা চিন্তা করি সেই বাংলাদেশে আসলে এত হিংসা ঘৃণার কোনো স্থান। তাহলে আমরা যে বললাম যে গত 15 বছর আমরা নির্যাতিত হয়েছি, আমরা কথা বলতে পারি নাই, তো আমরা এই 1 বছরে কি আমরা আসলে সেটা পেরেছি, বা একজনের প্রতি গত আমরা 15 বছরে কথা বলতে পারা যায় নাই এরকম উদাহরণ অনেক আছে। গত 15 বছরে সাংবাদিকদেরকে তুলে নিয়ে প্রহার করা হয় নাই। গত 15 বছরে মানুষজনকে কথা বলার অপরাধে নিয়ে পেটায় নাই। গত 15 বছরে কি আবরার ফাহাদকে পিটিয়ে মেরে ফেলে নাই। ফলে গত 15 বছর যা হয় নাই সেটা হলেও যা, না হলেও তা। গত 15 বছরের সাথে এখন যেটা হচ্ছে সেটাকে তুলনার কোনো বিষয় নাই। 15 বছরে যা হয়েছে, অন্যায় হয়েছে, অন্যায়ের বিচার হবে। এখন অন্যায় হলে সেই অন্যায়েরও বিচার হবে। কোনো অন্যায় বিচারের বাইরে থাকতে পারবে না, এটাই হচ্ছে বিষয়। গত 15 বছরে আওয়ামী লীগ সরকার যে ধরনের শাসন চালিয়েছেন, আজকে আওয়ামী লীগ সরকারকে সেটার খেসারতি দিতে হচ্ছে। এই যে ঘটনা, এই ঘটনার জন্য কিন্তু আসলে আওয়ামী লীগ দায়ী। এবং বঙ্গবন্ধুর সমর্থক নাম দিয়ে যারা বঙ্গবন্ধুকে ছোট করেছেন, যারা বঙ্গবন্ধুকে বিতর্কিত করেছেন, যারা বঙ্গবন্ধুকে প্রশ্নের সম্মুখীন করেছেন, এইসব উত্তর তাদেরকেও তো দিতে হবে। আজকে তারা কেন নাই এখানে, তারা কেন গিয়ে ওখানে পাহারা দিতে পারছেন না, তাদেরকে কি আটকে রেখেছে, এটা তো তাদেরকে জবাব দিতে হবে। গত 15 বছরকে জায়েজ করার কোন সুযোগ নাই। গত 15 বছরে যথেষ্ট অন্যায় করা হয়েছে এবং সেই সব অন্যায়ের প্রতি ফল হিসেবে আরো অন্যায় হচ্ছে। এবং এই যে প্রতিশোধ, ঘৃণা এবং হিংসার রাজনীতি, এই হিংসার রাজনীতি গত 15-16 বছরে নানান জায়গাতে স্থাপন করা হয়েছে। এটার কোনো আসলে কোনো অজুহাত নাই। কিন্তু এখন আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? আমরা তো বলেছি যে আমরা বাক স্বাধীনতা পেয়েছি। আপনি কি এদের কাছ থেকে কোনো কিছু শিক্ষা পেতে চেয়েছিলেন? আপনি কি মনে করেন যে আপনি এখন যারা আছে তাদের কাছ থেকে শিক্ষা পাওয়ার কথা ভাবছেন? 16 বছর 15 বছর যারা ক্ষমতা ছিল তারা কি শিখিয়েছে, এই প্রশ্নের উত্তর তাদেরকে দিতে হবে। তারা কি শিখিয়ে গেলেন? 16 বছর ধরে যে মোহাম্মদ জাফর ইকবালকে নিযুক্ত করেছিলেন ন্যারেটিভ তৈরি করার জন্য, বয়ান তৈরি করার জন্য, জাফর ইকবাল সাহেব কি শিখিয়েছেন? ভুল ঘোড়ার উপরে বাজি ধরলে, ভুল গর্দবের উপরে ধোপা যদি তার কাপড় চাপিয়ে দেয়, ভুল গরুর কাছে যদি আপনি দুধ দোয়াতে যান, যা হবার সেটাই হয়েছে। ভুল লোকজনকে যে রাজনীতি করেছে আওয়ামী লীগ এখন খেসারত দিচ্ছে। আমরা নৈতিকতার কথা বলছি, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি নৈতিকতার উত্তর দিব। আমি নৈতিকতার প্রশ্নে মনে করি যে এটা ঠিক না। একইভাবে অন্য যে কোনো নেতার বাড়ি ধ্বংস করা কিংবা অন্য যে কোনো নেতাকে আক্রমণ করা একইভাবে ঠিক না। কারণ এগুলো হচ্ছে রাজনৈতিক সদাচরণের বিষয়, এগুলো হচ্ছে রাজনৈতিক আচরণের বিষয়। সেই সব আচরণ যেটাই ভুল আমরা সেটাকে ভুল বলবো, এটাও ভুল, আগেরটাও ভুল, কিন্তু উত্তর তো দিতে হবে অতীতের শাসকদেরকে। তারা কি সংস্কৃতি এখানে তৈরি করেছিলেন, কোন ধরনের গালিগালাজের সংস্কৃতি ফেসবুকে রেখে দিয়েছিলেন। তারা সিপি গ্যাং বানান নাই, তারা সিআরআই বানিয়ে মানুষের চরিত্র হননের চেষ্টা করেন নাই, যারা ভালো কথা বলেছে তাদেরকে দূরে ঠেলে দেন নাই। আওয়ামী লীগের মধ্যে এত জামাত, শিবির, রাজাকার ঢুকে পড়েছিল, আওয়ামী লীগাররা এখন বলে, তখন তারা নিজ হাতে তাদেরকে পদায়ন করেন নাই, তারা তাদেরকে জায়গা দেন নাই। উজবুক দিনের শেষে উজবুক প্রমাণিত হয়। উজবুকি রাজনীতি করার কারণে আজকে এই অবস্থা তৈরি হয়েছে। আমি একটু যদি নির্বাচনের প্রসঙ্গে আসি, আজকে যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব উনি যেটা বলেছেন শফিকুল আলম, যে নির্বাচন হবেই, কোনো শক্তি নেই এটাকে ঠেকানোর। আপনার কাছে কি সেরকম পরিবেশ মনে হচ্ছে যে আসলে নির্বাচন হবে, কোনো শক্তি নাই ঠেকানোর মতো? আমরা আবার ওনারা যেহেতু বলেছেন কোনো শক্তি নাই ঠেকানোর মতো, আমরা বিশ্বাস করতে চাই ফেব্রুয়ারি মাস আসা পর্যন্ত। কিন্তু ফেব্রুয়ারি মাস আসার আগে আমরা তো অতীতেও নির্বাচন দেখেছি, নির্বাচনের কোন লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। কেননা একটা দেশ যখন নির্বাচনমুখী হয়ে যায় তখন পার্টিগুলি নির্বাচনমুখী হয়। উল্টা আমরা দেখতে পাচ্ছি এই সরকারের যে পোষা পার্টি আছে, যারা তাদেরকে পোষেন, সে এনসিপির নেতারা বলছে নির্বাচন তারা হতে দিবেন না। আজকে প্রথম আলোতে প্রধান উপদেষ্টা বরাত দিয়ে একটা সাক্ষাৎকারের
কয়েক লাইন ছাপা হয়েছে, যেখানে প্রধান উপদেষ্টা বলেছেন সংস্কার এবং বিচার যদি শেষ না হয় তাহলে পুরনো অবস্থা ফেরত আসতে পারে। তার মানে উনিও বিচার এবং সংস্কার শেষ করার কথা বলছেন, যেটা এনসিপি বলছে। সংস্কার এবং বিচার শেষ করার দায়িত্ব ওনাদেরকে কেউ দেয়নি। ওনাদেরকে সংস্কার প্রস্তাব করার দায়িত্ব দিয়েছে, সংস্কারের ক্ষেত্রে ঐকমত্য এনে দেওয়ার একটা প্রস্তাব দিয়েছে, এবং একই সঙ্গে ওনাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছে যে তারা বিচার শুরু করবে। বিচার শুরু হলে বিচার তার নিজস্ব গতিতে চলবে এবং বিচারকে কেউ প্রভাবিত করবে না। বিচার যেদিন শেষ হবে সেদিন শেষ হবে। বিচার শেষ না হলে নির্বাচন করা যাবে না, এই কথা যখন কেউ বলেন তখন আসলে তিনি নিজে ক্ষমতায় থেকে যাওয়ার চেষ্টা করেন, এবং এই ধরনের কথাবার্তাই মানুষের মনে সন্দেহ জাগাচ্ছে। কেননা ওনার প্রেস সচিব বলেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন কেউ ঠেকাতে পারবে না। তাহলে উনি কি এটা এনশিওর করছেন যে ফেব্রুয়ারির আগে প্রধান উপদেষ্টার কথা মতো বিচার এবং সংস্কার শেষ হয়ে যাবে? আর এই যে সংস্কার, এই সংস্কারকে রাটিফাই করবে কে? এই সংস্কারকে তো কাউকে রাটিফাই করতে হবে। সেই রাটিফিকেশন করতে সংসদ লাগবে যে কোনো ভাবেই। সেই সংসদ নির্বাচন না করলে পরে সংস্কারকে আইনগত ভিত্তি কে দিবে? গায়ের জোরে সংস্কার হবে এবং সেই সংস্কার অনুযায়ী দেশ চলতে থাকবে। এটাকে তো আইনের অংশ পরিণত করার জন্য এটাকে তো রাটিফাই করতে হবে জনগণের প্রতিনিধি দিয়ে। সংস্কারকে পার্মানেন্ট করতে চাইলে এটাকে তো আইনগত ভিত্তি দিতে হবে। সেই আইনগত ভিত্তি কি ওনাদের মুখের কথায় হবে? ওনাদের নিজেদের আইনগত ভিত্তি নিয়েও তো প্রশ্ন উঠবে। কারণ এই সরকারের যে ফরমেশন, এই সরকারের যে গঠন, সেই গঠন নিয়ে ফরহাদ মজার বলেছেন এই সরকার অবৈধ। পাশে বসেছিলেন আসিফ নজরুল। তো ফরহাদ মজারের পাশে উপদেষ্টা বসিয়ে রেখে বলে এই সরকার বৈধ না। তাহলে এদেরকে বৈধতা দিতেও তো সংসদ লাগবে। অতএব সংসদ নির্বাচন না করে তো আসলে কোনো উপায় নাই। অথচ তারা এক এক দিন এক এক কথা বলেন, আর এনসিপির নেতারা বলে তারা নির্বাচন হতে দিবে না, নির্বাচন হতে দেবে না। এই কথা বলা হচ্ছে নির্বাচন হতে দেব না, এই কথা বলার অর্থ হচ্ছে ফৌজদারি অপরাধ। তো সেটা একজন বলছেন এবং কেউ কিছু মনে করছেন না। অতএব সাধারণ মানুষ এই সংস্কার নিয়ে, বিচার নিয়ে এবং নির্বাচন নিয়ে সবকিছু নিয়ে সন্দেহ আছে। এবং আজকে সার্জিস আলম যেটা স্ট্যাটাস দিয়েছেন যে গণপরিষদ এবং সংবিধান বাতিল, ঠিক 2 দিন আগে আমার সাথে ফরহাদ মাজার একটা সাক্ষাৎকার দিয়েছিলেন, তো উনি এই কথাটাই বলেছিলেন যে পরিষদ নির্বাচন হতে হবে। ঠিক সার্জিস আলম যে স্ট্যাটাস দিয়েছেন উনি সেটাও, যে সংবিধান বাতিল করতে হবে, সংবিধানে এই সরকার বৈধ না, আপনিও বলেছেন। এবং উনি যেটা বলেছেন আর কি, আমি কিন্তু বলি নাই, ফরহাদ মজার বলেছেন। তাহলে উনি যে নির্বাচনটা করবেন সেই নির্বাচনটা অবৈধ হবে, উনি যেটা বলছেন। তো আজকে যেটা ডক্টর ইউনূস যে সাক্ষাৎকারে বলেছেন যে বিচার এবং সংস্কার ছাড়া নির্বাচন হলে পুরাতন সমস্যা, তাহলে কি বিচার এবং সংস্কার শেষ করেই উনি নির্বাচন করতে চাচ্ছেন কিনা? এটা ওনাকে উত্তর দিতে হবে। উনি তো বিদেশিদের ছাড়া সাক্ষাৎকার দিতে চান না, এটাও তো বিদেশিদেরকে দিয়েছেন। উনি তো বাংলার চেয়ে ইংরেজিতে সাক্ষাৎকার ভালো দেন, এই জন্য তো উনি এটা বিদেশিদেরকে দিয়েছেন। উনি ঘন ঘন বিদেশে সাক্ষাৎকার দেন। বিদেশে বসে বাঙালিরা সাক্ষাৎকার নিলে উনি খুশি হন, ওনার বিদেশিদেরকে ভালো লাগে না। অতএব উনি যতগুলি সাক্ষাৎকার দিয়েছেন তার ম্যাক্সিমাম বিদেশিদেরকে দিয়েছেন। সারা জীবনে যত সাক্ষাৎকার দিয়েছেন সেগুলো বিদেশিদেরকে দিয়েছেন। আমার মনে হয় আপনার উচিত ইংলিশে প্রশ্ন ঠিক করে ওনাকে সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করেন। উনি আবার তখন আমাদেরকে দিবেন না, উনি বিদেশি না, ইংলিশে বলবেন। আপনি তো লন্ডনে থাকেন, আপনি ইংলিশে প্রশ্ন করবেন, উনি ইংলিশে উত্তর দিবেন। বাঙালি তো টাকা খেয়ে যেমন ভোট দেয় উনি বলেছেন, ওরকম বাঙালি তো ইংরেজি বোঝেও না, অনুবাদ করে দিতে হয়। তাদের একটা সুবিধা থাকে, ইংরেজিতে কিছু একটা বলে বাংলা অনুবাদের সময় বলা যায় আমি এটা মিন করি না। এটা বলা সহজ। ধরেন আপনি বললেন রিসেট, কিন্তু বললেন যে রিসেট আসলে এই রিসেট না, এটা অন্য রিসেট। কিন্তু তাহলে কি আপনার মনে হয় যে ওরা এনসিপি বা মানে এরকম একটা চক্রান্ত হচ্ছে গণপরিষদ সংবিধান বাতিলের বিষয়ে? তারপরে আমরা আমি তো কোনো কিছুকে চক্রান্ত বলি না, সবই পরিকল্পনা। চক্রান্ত বলে কোনো কিছু নাই। যে হেরে যায় তারটা চক্রান্ত হয়ে যায়, আর যে জিতে তারটা হয়ে যায় মেটিকুলাস ডিজাইন। সুতরাং কোনোটাই চক্রান্ত না। আমাদের বসে থাকতে হয় কে জিতলো সেটা দেখার জন্য। ওই যে বলা আছে না, ওই যে দাঁতখানি চাল কবিতার মধ্যে, ওই তো ওখানে খেলেছে ভুলো ভূত হাবা। তারপরে বলে যে খেলা হলে মানে সে দেখবে যে কে জেতে কে হারে, খেলা হলে শেষ। আমাদের অবস্থা দাঁতখানি চালের সেই ছেলেটার মতো। আমরা বসে বসে দেখি খেলা হলে শেষ, কে জিতলো কে হারলো দেখবো, দেখিব খেলাতে কে হারে কে জেতে, খেলা হলে শেষ, দাঁতখানি চাল মসুরের ডাল। আমরা তো ওই রকম অবস্থায় আছি, যে জিতবে তারটা মেটিকুলাস ডিজাইন, আর যে হারবে তারটা চক্রান্ত। মানে যারা নির্বাচন চাচ্ছে আর যারা চাচ্ছে না, এখন কে মানে জিতবে আর কে হারবে ফেব্রুয়ারি মাস পর্যন্ত বা তফসিল পর্যন্ত, যেটা আমাদের একজন তরুণ উপদেষ্টা বলেছেন যে তফসিলের আগেই উনি করবেন, পদত্যাগ করবেন, বা উনি নির্বাচন করার ইচ্ছা যেহেতু ওনার আছে একটি দলের সাথে যুক্ত। কার নির্বাচন করার ইচ্ছা আছে? কে?
আসিফ মাহমুদ, যাকে নিয়ে এখন খুব বিতর্ক চলছে আর কি। হ্যাঁ, এবং এই পুরো বিষয়টাই তো এই সরকারকে ক্ষতিগ্রস্ত করছে। উনি শেষ মুহূর্ত পর্যন্ত সরকারে বসে থেকে তারপরে বের হয়ে গিয়ে নির্বাচন করবেন, সরকারের সমস্ত সুবিধা নিয়ে গাছের আগারটা খেলেন প্রথমে, তারপরে গাছের তলারটা কুড়াতে আবার বের হয়ে গেলেন। ওনার উচিত এখনই ছেড়ে দেওয়া, ছেড়ে দিয়ে ওনার যে দল থেকে নির্বাচন করবে সেই দলের জন্য কাজ করা। ওখানে উনি বসে থাকেন, কিন্তু ঘুরে বেড়ান হচ্ছে ওয়েস্টিনে বিভিন্ন তার পছন্দের দলের লোকদের সাথে। উনি তো উপদেষ্টা শপথ সম্পূর্ণভাবে ভঙ্গ করেছেন। এই কথা বলার আগে তো ওনার পদত্যাগ করা উচিত ছিল না। আর তাছাড়া যেটা আমরা পদত্যাগ তো ওনারা কেউ করবেন না, পদত্যাগের সংস্কৃতিতে ওনারা বিশ্বাস করেন না। বাংলাদেশে কোন লোক পদত্যাগের সংস্কৃতিতে বিশ্বাস করে না। পদ একবার পেলে নিজের 2 পা চেয়ারের 4 পা মিলে 6 পায়ে পরিণত হয়। চেয়ারের 4 পা নিজের 2 পা, দুইটা মিলে ক্ষমতাবান থাকে 6 পা। উনি অপুর যে ভিডিওটা নিয়ে যে বিতর্কটা হয়েছে, যেটা মানে হাসকাণ্ড, শেষ পর্যন্ত আমরা ওয়েস্টিন, নীলা মার্কেট, হাসকাণ্ড এগুলো সামনে আসলো, কিন্তু অপু যেটা বলেছে যে ওয়েস্টিনের সামনে অপুর সাথে দেখা হয়েছে, মানে সেটাকে ঘুরে ফিরিয়ে সেটাকে ইয়ে করার জন্যই, ঢাকার জন্যই কি উনি বলেছেন ওয়েস্টিনে উনি হাঁস খেতে যান? সেটা আবার উনি বলতে পারবেন, আপনি আবার ওনার ইন্টারভিউ নেন, উনি তো ইন্টারভিউ দিয়েছেন। তবে আমার যেটা প্রশ্ন আমি সেটা করতে পারি, অপু নামের এই ছেলেকে তো আমরা চিন্তামই না। এরকম একটা অপরিচিত ছেলের সঙ্গে এই বৃহৎ উপদেষ্টা, যিনি বড় বড় 2টা মিনিস্ট্রির উপদেষ্টা, উনি রাতের বেলা কি করেন কিংবা সন্ধ্যাবেলা কি করেন, বা তার সাথে তার এত আলাপ কিসের? উনি তো অরাজনৈতিক ব্যক্তি। এখন উনি রাজনৈতিক দলের লোকজন কিংবা এনসিপির সাথে সংশ্লিষ্ট লোকজন অথবা সমন্বয় জাতীয় লোকজনের সাথে এত আলাপ করেন, মানেই তো হচ্ছে উনি তার শপথ ভঙ্গ করছেন। ওনার যেটা করার কথা না। হয় উনি ওনার দোস্তি মিটাবেন, উনি বাইরে থাকবেন, সবার সাথে প্রত্যেকদিন হাঁসের মাংস, গরুর মাংস, কালা ভুনা, সাদা ভুনা খাবেন। আর যদি তিনি উপদেষ্টা হন, সরকার ওনাকে 1,05,000 টাকা বেতন দেয়, ওনাকে অন্যান্য কাজের জন্য ভাতা দেয়, আপ্যায়ন ভাতা দেয়, প্রতিদিন 18 লিটার তেল দেয় গাড়ির জন্য। ওই 18 লিটার তেল রেখে উনি মোটরসাইকেলে করে কি করে? ওনার তো নিরাপত্তা ছাড়া কোথাও মুভ করার কথা না। এবং আরো ব্যাপার আছে, ওনাকে পাচক দেয়, ওনাকে আরদালি দেয়, ওনার রান্না করার লোক আছে, ওনাকে নাকি বাসায় খাওয়া দাওয়ার কেউ নাই। উনি থাকে কোথায় আসলে? ওনার বাসস্থান কোথায়? ওনাকে যে পাচকটা দিয়েছিল সেই পাচক কার জন্য রান্না করে? আর রাত 4টা পর্যন্ত উনি কাজ করেন, কোথায় বসে কাজ করেন রাত 4টা পর্যন্ত? কি কাজ? উপদেষ্টা অফিস খোলা থাকে, উপদেষ্টাকে অফিসের বাইরে কাজ করেন? এই যে সরকারি কাজ, ওনাকে তো সরকারি কাজ করতে হবে মন্ত্রণালয়ে বসে অথবা ওনার বাসায়। উনি এত কাজ থাকে ওনার, উনি ভোর 4টা পর্যন্ত কাজ করে, তারপরে হাঁসের মাংস খেতে মন চায়। তো এত কাজ করেন উনি কোথায় বসে? উনি যদি বাসায় বসেই করেন, তাহলে বাসায় খাবার দেওয়ার লোক থাকে না কেমনে? কারণ ওনাকে তো সরকার পাচক দিয়েছে, উপদেষ্টা, সব উপদেষ্টা পাচক পাবেন। তো উনি বলছেন উনি 4টা পর্যন্ত কাজ করেন, 3টা পর্যন্ত কাজ করেন, মধ্যরাত পর্যন্ত কাজ করেন। কোথায় বসে কাজ করেন? এত সরকারি কাজ কোথায়? বাকি উপদেষ্টাদের তো রাত ভোর 4টা পর্যন্ত কাজ করতে হয় না। ওনার দেখি আরো সময় বাঁচানোর জন্য উনি একবার হেলিকপ্টারে চড়েছিলেন। 28 বার। ওনার যেসব সুবিধাদি উনি পেয়েছেন, এগুলো আপনি খোঁজেন, ইন্টারনেটে পাবেন। তো উপদেষ্টা 1,05,000 টাকা বেতন পায়, 18 লিটার তেল পায়, 10,000 টাকা না কত টাকা আপ্যায়ন ভাতা পায়, তারপরে আদ্দালি পায়, পিয়ন পায়, দারোয়ান পায়, তারপরে হচ্ছে ওনার বডিগার্ড পায়, উনি একটা বাড়ি পায়, বাড়ির সাথে উনি রান্না করার লোক পায়, যদি বড় বাড়ি পেয়ে থাকে তাহলে ওখানে বাগান থাকলে মালি পায়। তো উনি তো পূর্ণমন্ত্রী পদমর্যাদায় এমন একটা জায়গায় বসে আছেন যেটা অনেক বড় মিনিস্ট্রি, এলজিআরডি মিনিস্ট্রি, সেখানে উনি বসে আছেন। তাহলে উনি রাত্রেবেলা নীলা মার্কেটে চলে যান হাঁসের মাংস খাইতে। ওনার পাচককে বললে তো হাসাই না, ভালো করে পাকায় দেওয়ার কথা। না, প্রসঙ্গটা তো এসেছে, উনি নীলা মার্কেটে যান, উনি যে বন্দুকটা নিয়ে প্লেনে উঠছিলেন, একবার বন্দুকের অর্ধাংশ গুলি নিয়ে প্লেনে উঠতে নিয়েছিলেন, উনি ওখানে যাওয়ার সময় কি পুরো বন্দুকটা নিয়ে যায়? উনি না বলেছেন নিরাপত্তার জন্য উনি লাইসেন্স নিয়েছেন? তো ওনার সাথে তো নিরাপত্তা বাহিনী থাকে উনি যখন বাংলাদেশে থাকেন, আবার নিজের নিরাপত্তার জন্য একটা বন্দুক নিয়েছেন। তো সেই বন্দুকটাকে নিয়ে উনি নীলা মার্কেটে ঢোকেন? না, উনি তো এইও বলেছেন শুধু বন্দুক না, মানে মিসাইল সাথে রাখলেও নিরাপদ না বাংলাদেশে। না, মিসাইলের কথা আমি ভুলে গেলাম, কিন্তু বন্দুক তো ওনার আছে, আমরা তো জানি ওনার লাইসেন্স আছে। উনি ওটা নিয়ে নীলা মার্কেটে যায়? না, প্রসঙ্গ তো এসেছে, এবং সাংবাদিকরা এই প্রশ্ন করে না। আপনারা কেউ তাদের সাক্ষাৎকার নেওয়ার তো কোনো চেষ্টা করেন না। দুনিয়া জোড়া সমস্ত অনলাইন হচ্ছে আমাদের মতো লোকজনের সাক্ষাৎকার। আমরা তো সরকারের সাথে সংশ্লিষ্ট কেউ না।
এবং আগের সরকার যেরকম ছিল এই সরকারের সঙ্গে তাদের পার্থক্য অতি সামান্য। একদল মুজিব কোড পড়তো, আরেকদল মুজিব কোড পরে না, ধরেন অন্য কোড পরে। একদল মনে করেন জুতা স্যান্ডেল পড়তো, আরেকদল লোক কেটস পরে। আচরণে তো কোনো পরিবর্তন নাই। জি। কিন্তু প্রসঙ্গটা তো এসেছে যে উনি প্রমাণ করার চেষ্টা করেছেন যে অপুর সাথে ওনার কথা হয়নি, মানে যে রাতের কথা বলা হয়েছে সিসিটিভি ক্যামেরায় যেটা দেওয়া হয়েছে। তো এটা কি আসলে আপনার কি মনে হয় যে এই তদন্তটা ঠিক মতো হবে? এই তদন্তটা এবং অপুর বউ যেগুলো আচ্ছা, আমাকে একটা জিনিস বলেন, উনি তো এনসিপির কেউ না, এই উপদেশটা তো এনসিপির কেউ না, তাই না? এনসিপির সাথে তো আমরা বৈঠকে দেখলাম, ওনার একটা ছবি বা ফুটেজ আমরা তো দেখলাম। না, সেটা উনি বৈঠক করেছেন, ভালো কথা। কাগজে কলমে উনি কি এনসিপির কেউ? না। তাহলে এই উপদেশটার ইজ্জত বাঁচাতে এনসিপির এত অস্থিরতা? এনসিপি কি মনে করে এই উপদেশটা তাদের? এটাই উনি বুঝায় বলে, এটাই উনি বুঝায় বলে। অপুকে তো উনি দেখেন নাই, বা অপুর সঙ্গে ওনার কোনো যোগাযোগ ছিল না, কিন্তু অপুর বউয়ের সঙ্গে এনসিপির এত যোগাযোগ। রাতারাতি বউকে জোগাড় করে নিয়ে চলে আসলো, বউ বলছে অপুর বউ জানতো যে সে চাঁদাবাজি করে, তার মানে অপুর বউ এত কিছু জানে, জোর করে তাকে দিয়ে বলাচ্ছে এটা করছে সেটা করছে, তাহলে অপুর বউ এটাও জানতো যে সে চাঁদাবাজি করে। তাহলে অপুর বউ এতদিন বলে নাই কেন যে তার স্বামী চাঁদাবাজি করে? চাঁদাবাজি অপরাধ না? চাঁদাবাজির বিরুদ্ধে গিয়ে বিপ্লব হয় নাই, অভ্যুত্থান হয় নাই, গণ অভ্যুত্থান যাই বলুক, এটা যেটাই নাম থাক, এগুলোকে চাঁদাবাজি বন্ধ করার কথা বলেই হয় নাই। আর কার কাছ থেকে চাঁদা নিচ্ছে? দোসরদের কাছ থেকে। দোসরদের কাছ থেকে চাঁদা নিলে পুরনো এমপিদের কাছ থেকে টাকা নেওয়ার মানে কি? তারা এই টাকা নিয়ে পুরনোদেরকে বাঁচাচ্ছে, তার মানে টাকা দিলে আওয়ামী লীগ জায়েজ হয়ে যাবে? আওয়ামী লীগ টাকাগুলো ওদের কাছে বুঝিয়ে দিলে আওয়ামী লীগ কালকে সব ঠিক হয়ে যাবে? তারা আওয়ামী লীগের জমি বাঁচাচ্ছে, আওয়ামী লীগের এমপি কে বাঁচাচ্ছে। অপুকে না হয় আপনি চিনলেন না, খুব ভালো কথা, উপদেষ্টার কোনো সম্পর্ক নাই, কিন্তু অপুকে কি তারা ডিজোন করেছে? অপু তাদের লোক না? তাহলে তাদের লোক কেন গিয়ে আওয়ামী লীগের লোককে বাঁচায়? তাদের লোক কেন আওয়ামী লীগের এমপির বাসায় ঢুকে এবং ঢুকে টাকা পয়সা নেয়? তারা কি টাকার বিনিময়ে আওয়ামী লীগকে প্রতিরক্ষা দেওয়ার দায়িত্ব নিচ্ছে? এটা কি ঠিকাদার, ইজারা? এবং অপু তো না রিয়াদ, অপু সবাই তো একই চক্রের, যেটা অপুর যদি বক্তব্য অনুযায়ী আমরা দেখি যে ওরা তো সবাই একই চক্রের। কারণ ওদের সাথে যারা আছে তারা আমাদের সাথেও তো কথা বলে, মানে ওদের যারা কার সাথে কথা বলে আমি জানি না। আপনি আমার সাথে যদি কথা বলেন তাহলে আমি জানি না কার সাথে কথা বলে, কিন্তু আমি একজন সাধারণ নাগরিক। আমি এই আন্দোলনের সময় রাস্তায় গিয়েছি, কারণ ছেলে মেয়েরা গুলিবিদ্ধ হচ্ছিল, সাধারণ ছাত্রছাত্রীরা মারা যাচ্ছিল, প্রহৃত হচ্ছিল, অন্যায় হচ্ছিল। অন্যায় প্রতিবাদ করা একজন নাগরিকের দায়িত্ব। সেই প্রতিবাদ আমরা অনেকে করেছি, পিতামাতা হিসেবে করেছি, সমাজ সেবক হিসেবে করেছি, সমাজকর্মী হিসেবে করেছি, দীর্ঘদিনের তরুণদের সঙ্গে কাজ করার যে আমার অভিজ্ঞতা, সেই কারণেও করেছি, নানান কারণে। কিন্তু আমরা কি আশা করেছি যে একজন তরুণ গিয়ে আওয়ামী লীগের কাছ থেকে চাঁদা তুলবে, আওয়ামী লীগের জমি বাঁচানোর জন্য 2.25 কোটি টাকার চেক নিয়ে বাড়িতে রেখে দিবে? এটাকে আমরা আশা করেছি? এটার ব্যাপারে উপদেষ্টার বক্তব্য কি, এটা জিজ্ঞেস করেন। সাংবাদিকরা তো এখন ঠিক মতো প্রশ্নও করতে পারে না। প্রশ্ন করলে তো চাকরি চলে যাচ্ছে। আমরা তো 4 জন সাংবাদিকের চাকরিচ্যুত হতে দেখলাম। তারপরে প্রশ্ন করলে চাকরি চলে যাচ্ছে, সাংবাদিকরা প্রতিবাদ করে না কেন? সাংবাদিকরা এত প্রতিবাদ করতে পেরেছে, এবং আপনার বক্তব্য অনুযায়ী গত 15 বছর এর চেয়ে ভালো অবস্থা ছিল, তো গত 15 বছর যদি পেরে থাকে এখন পারছে না কেন? পারতে হবে তো, সাংবাদিকদের প্রতিবাদ করতে হবে। চাকরি চলে গেল সাংবাদিকদের এতগুলো ইউনিয়ন, তারা কোনো কথা বলে না, এই কথা আমরা বলবো? না, আমি বলেছি যে 15 বছর ভালো ছিল ঠিক না, মানে 15 বছর যা হয়েছে তার থেকে 1 বছর আমরা আশা করেছিলাম যে 15 বছরে 15 বছর কোচিং ক্লাস হয়েছে, 15 বছর তরুণদেরকে যে কোচিং দিয়েছে সেই কোচিং এর ফলাফল হচ্ছে ছাত্ররা এখন গুরু মারছে। 15 বছর কোচিং ক্লাস করিয়েছে আওয়ামী লীগ, এগুলো শিখিয়েছে। কারণ সেই 15 বছরে তো আমাদেরও মামলা ছিল, তার জন্য আমরা আর মামলা ছিল, কাজ ছিল না পরের কথা, কিন্তু আওয়ামী লীগ 15 বছর ধরে এই কুসংস্কৃতি চালু করেছে। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ একটি ব্যর্থ রাজনৈতিক দলে পরিণত হয়েছে, এবং সেই ব্যর্থতার কারণে আজকে এই মাসুল দিতে হচ্ছে সাধারণ মানুষকে। আপনি যে সার্জিস আলমের কথা বললেন, সার্জিস আলম বঙ্গবন্ধুকে নিয়ে বক্তৃতা দিচ্ছে না, বিরাট বক্তৃতা। সার্জিসের পোস্টার ছিল না, যে পোস্টারের মধ্যে পেছনে আওয়ামী লীগের নেতাদের ছবি ছিল? তা আওয়ামী লীগ তো এগুলো শিখিয়েছে। এবং শুধু সার্জিস আলম না, তো মানে আন্দোলনের সাথে যারা ছিল তারা অনেক কোচিং দিয়েছে, মহিউদ্দিন রনিকে কোচিং দিয়েছে, সার্জিসকে কোচিং করিয়েছে। আওয়ামী লীগ যখন এত ভালো কোচিং দিয়েছে, আওয়ামী লীগের উচিত সারা জীবন কোচিং করানো, এরকম তরুণ তৈরি করা। শিবিরের নেতারাও তো ছিল।
সেটাও তো হ্যাঁ, ও বিরাট কোচিং ক্লাস খুলেছিল, আওয়ামী লীগ তো রাজনৈতিক কোচিং এর ক্লাস খুলেছিল একেবারে সহ, আবাসিক ব্যবস্থা সহ, এবং কোনো মানে তাদের কোনো অনুতাপ নাই, তাদের কোনো সরি নাই, তারা কারোর কাছে দুঃখিত না। একটা অনুশোচনাহীন রাজনৈতিক দল যারা জনগণের কাছে পর্যন্ত মাপ চাইতে লজ্জা পায়, জনগণের কাছে মাপ চাইতে তাদের লজ্জা কি? এখনো পর্যন্ত অর্ধেক লোক যে গা ঢাকা দিয়েছে বেরও হয় নাই, কচ্ছপের মতো মাথা ঢুকিয়েছে খোলের মধ্যে আর ঢুকেছে গর্তে। এখনো পর্যন্ত অর্ধেক লোক আপনি খুঁজে পাবেন না, মন্ত্রিসভার অর্ধেক লোককে আপনি খুঁজে পাবেন না, তারা পালিয়েছে কিন্তু তারা কোনো শব্দ করে না। এবং তারা মিটিং করছে আবার বোঝাচ্ছে, মানে এরকম অনেক কিছু আল্লাহ মালুম কি করছে, আল্লাহ মালুম। এত উজবুক টেলিগ্রামে গিয়ে মিটিং করে, যেখান থেকে হারুনের ভিডিও বের হয়ে গেছে ওখানে বসে তারা মিটিং করে, এত বুদ্ধিহীন। লন্ডনে কিছু নেতাদের তো আমরা দেখি মাঝে মাঝে বসে। আপনি বলেন হারুনের ভিডিও টেলিগ্রাম দিয়ে বের হয় নাই, ওরা ওই টেলিগ্রামে গিয়ে মিটিং করে, এত বুদ্ধিহীন নির্বোধ। আমি আপনাকে খুব চাচাচোলা ভাবে বলছি, কারণ লন্ডনে গুলা করছেন তো, লন্ডনে কিছু লুকিয়ে আছে। লন্ডনে বাড়ি কিনেছে কি, ওই 1,05,000 টাকা বেতনই তো ছিল এদেরও, এদের বেতন কি বেশি ছিল? লন্ডনে তো অনেক 1,05,000 টাকা বেতন দিয়ে লন্ডনে থাকে কেমনে? এদের কি পাউন্ডে বেতন দিত? লজ্জা করে না এদের? বাঙালি জাতিকে এইভাবে ফেলে রেখে তারা যে লন্ডনে বসে বসে রাজনীতি করছেন, এখন খারাপ লাগে না? এরাও তো 1,05,000 টাকাই বেতন পেত, এরাও তো আবদালি পাচক পেত, লন্ডনে থাকে কেমনে? এত পাউন্ড কোথা থেকে আসে? সবাই শুধু যে থাকে তা তো না, তাদের তো যে রাজকীয় বাড়ি সেটা শুধু লন্ডনে না, আরো কয়েক জায়গায়, এগুলো তো এখন আর ওপেন সিক্রেট। এগুলো রানী লজ্জা পায় এখন এদেরকে দেখলে, রানী লজ্জা পায়, ব্রিটিশরা লজ্জা পায়। এত লুটপাট করার পরও বাংলাদেশে এত সম্পদ আছে যে আরো লুটপাট করতে পেরেছে। এরা অরিজিনালি ব্রিটিশ, কিন্তু এদের ভিতরে ব্রিটিশ, কারণ ব্রিটিশরা এইভাবে লুটপাট করেছে 200 বছর, এরা লুটপাট করেছে বাকিটা টাইম। এরা অরিজিনাল ব্রিটিশ, এদের লন্ডনেই থাকা উচিত, এরা লর্ড ক্লাইভের বংশধর। এখন এরা তো বলে যে আমরা 17 বছর মানে যে লুটপাট করেছি তার থেকে হার মানিয়েছে আরো 1 বছর। এই 1 বছর হ্যাঁ, শীতকাটা চোর বলে যে পকেট মারা আমার চেয়ে বেশি টাকা মানে, দুইটাই চোর। আচ্ছা তুষার ভাই, আরেকটি জিনিস যেটা এখন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সাথে ট্রেসির সাথে আমরা দেখি যে সবার বৈঠক হচ্ছে, ঐক্যমত কমিশনেরও বৈঠক, এনসিপির বৈঠক, আবার প্রধান বিচারপতির সাথেও দেখলাম ডক্টর সৈয়দ রিফাত আহমেদের সাথেও বৈঠক। এর পেছনে কি আপনার কি মনে হয় যে কোনো কারণ আছে যে এসব বৈঠকগুলোর পেছনে? এক এক মুরব্বী, এক এক দলের মুরব্বী এক এক জায়গায়, কারো মুরব্বী সাদা, কারো মুরব্বী বাদামি, কারো মুরব্বী রুশ ভাষায় কথা বলে, কারো মুরব্বী চীনা ভাষায় কথা বলে। এটা তো আমাদের রাজনীতির বহুদিনের হিসাব। আমরা দেখেছি অতীতে কমিউনিস্টদেরকে নিয়ে লোকজন বলতো যে পিকিং এ বৃষ্টি হলে এইখানে ছাতা ধরে, আবার বলতো রাশিয়াতে বরফ পড়লে এইখানে সোয়েটার পরে। তো এটাই তো ছিল আমাদের দেশের রাজনীতি। আমাদের দেশের প্রকৃত জাতীয়তাবাদী রাজনীতি যারা করেছেন, সত্যিকার অর্থে ন্যাশনালিস্ট রাজনীতি, সেই রাজনীতি করেছেন ভাষা নেই বঙ্গবন্ধু এবং জিয়াউর রহমান। সত্যি কথা দিই, এটা তো আমরা অস্বীকার করতে পারবো না। কিন্তু এর বাইরে রিয়েল ন্যাশনালিস্ট লিডার কি আপনি 10টা নাম বলতে পারবেন? ভারতে মন্ত্র পড়লে কেউ এখানে মন্ত্র পড়ে, পাকিস্তানে বড় গোলাম আলী গান গাইলে এখানে ছোট গোলাম আলীরা গান শুরু করে দেয়। এটাই তো আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। এই রাজনীতি থেকে বাংলাদেশ বের হয়েছে? বের হয়নি তো। এক একজনের পীর সাহেব এক এক দেশে থাকে, কারোটা ওয়াশিংটনে, কারোটা দিল্লিতে, কারোটা পিন্ডিতে, কারোটা মস্কোতে, কারোটা বেইজিং এ। এখন এদের কি যুক্তরাষ্ট্রে? আল্লাহ জানে এবং ওরা জানে। কারণ আমরা 2-3 দিনের মধ্যে দেখলাম এর সাথে ওর সাথে মানে ঐক্যমত কমিশনের সাথে এনসিপি। আমার ধারণা এই এমবাসিতে ভালো খাওয়া দাওয়া দেয়, এই জন্য যায়। আই ডোন্ট নো, ওনারা যায় তো, আমি দেখলাম। এবং আমি এরকম দেখেছি টেলিভিশনে উপস্থাপনা করে, ধরেন 6 মাস, 1 বছর বা 2 বছর হয়েছে, এরাও আমেরিকান এমবাসির দাওয়াতে গিয়ে ওখানে নাচানাচি কুদাকুদি করছে। এর কারণ কি? নিশ্চয়ই কোন একটা কানেকশন আছে দেশে। আমরা তো দাওয়াত পাই না, আমাদের মতো বহু বড় বড় বয়স্ক মানুষ চুলদারি পেকে গিয়েছে, আমরা তো এইসব দাওয়াত পাই না, বা দাওয়াত পেলে চাই না। যে কোনো একটা হতে পারে।
কিন্তু ওনারা তো দাওয়াতে পান যা নয়, ওখানে গিয়ে বেশ স্বাধীনতা, আমেরিকার স্বাধীনতা এখানে বসে উদযাপন করেন, আমরা দেখি নাই? ভারতের স্বাধীনতা উদযাপন করতে দেখেছি, পাকিস্তানের স্বাধীনতা উদযাপন করতে দেখেছি, আমেরিকার স্বাধীনতা উদযাপন করতে দেখছি। খালি নিজেদেরটার বেলায় নানান তর্ক, আজকে না কালকে, 25 তারিখ না 26 তারিখ, 7ই মার্চ না 36শে জুলাই, এগুলা নিয়ে আমরা তর্ক করি। ওইখানে গেলে তো সব 4th of জুলাই, 14ই আগস্ট আর 15ই আগস্ট। আমার কথা কারো ভালো লাগবে না, কিন্তু আমরা আসলে প্রকৃত অর্থে বিরক্ত হয়ে গিয়েছি। এগুলো দেখলে এখন বিরক্ত লাগে। যুক্তরাষ্ট্রের সাথে এই বৈঠকগুলো তো আমরা 7 মার্চের পরেও দেখেছি অনেকের সাথে, এখন তারা উপদেষ্টা। আগেও হয়েছে। শেখ মুজিবুর রহমান সাহেব যুক্তরাষ্ট্রের যে লিডারশিপ ট্রেনিং, সেটার আমন্ত্রণে তিনি যুক্তরাষ্ট্রে গিয়েও ছিলেন সোহরাওয়ার্দীর সময়, যখন তিনি তরুণ নেতা। আমাদের দেশে আমেরিকার সাথে, রাশিয়ার সাথে, চীনের সাথে এই নানান ধরনের কি বলবো, এক ধরনের উঠা বসা কিংবা এক ধরনের আলগা খাতির, এটা কিন্তু এইখানকার দলগুলির ছিল। আপনি কাউকে বাদ দিতে পারবেন। বিদেশিদের এই ঔপনিবেশিক শাসনে থাকবার ফলে বিদেশিদের প্রতি আমাদের এক ধরনের নতজানু মনোভাব, এটা আমার ধারণা যে আমাদের রক্তের মধ্যে ঢুকে পড়েছে। বিদেশি দেখলে আমাদের মনে হয় যে ওনারা সব আমাদের চেয়ে ভালো জানে, বেশি জানে। অধিকাংশ লোকে, আমি যদিও মনে করি না এটা, বাট অধিকাংশ লোক মনে করে। এই জন্য তো আমরা 5 ও 6টা, 2টা হচ্ছে নিজের আর 4টা হচ্ছে চেয়ারে। এখন ধরেন চেয়ারটা যদি বিদেশ থেকে আসে তাহলে আরো ভালো, টেকসই চেয়ার, ভালো চেয়ার। এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে বিদেশি লোকজনের পাসপোর্টের বেশি এখন মন্ত্রিসভায় বা বিদেশ থেকে বিদেশি পাসপোর্টধারীরা এসে এই দেশ পরিচালনা করছে। কিন্তু আপনি কি এই কথা অস্বীকার করতে পারবেন যে আমাদের বিগত প্রধানমন্ত্রীর সন্তানও বিদেশি পাসপোর্ট নিয়েছেন, তার বোন বিদেশি পাসপোর্ট নিয়েছেন, তার বোনের মেয়ে বিদেশি এমপি? তো তাহলে বিদেশের প্রতি এক ধরনের, এমনকি বিয়ে শাদীর ক্ষেত্রেও তারা বিদেশিদেরকে বেশি প্রেফার করেছে। তো বিদেশিদেরকে আসলে আমরা তো এখন বিদেশিরা কিছু না হলেও তো ক্ষমতার শ্বশুর বাড়ি, ক্ষমতার বেয়াই বাড়ি। তো আমরা কি করবো? আমাদের বিদেশিদের কাছে নতজানু হওয়া আমাদের অভ্যাসে পরিণত। যেহেতু সময় যে এর কথা, নির্বাচনের কথা ফ্রেশ সচিব যেরকম বলেছেন, সেরকম বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ, স্থায়ী কমিটির সদস্য, উনিও বলেছেন যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, যদি কেউ আসবে, না আসলে তারা থেকে বঞ্চিত হবে, মানে রাজনীতি থেকে মাইনাস হবেন। এটা কি সম্ভব? তাহলে কি বিএনপি একাই নির্বাচন করবে আওয়ামী লীগের মতো? নির্বাচন যদি হয়, যারা নির্বাচনে যাবেন তারা নির্বাচন করবেন, আর যারা নির্বাচন বর্জন করবেন তারা নির্বাচন থেকে চলে যাবেন। আপনি যদি খেলায় না আসেন কোনো কারণে, তাতে কি ওই খেলাটা খারাপ হয়ে যায়? তা তো হয় না। আমেরিকা মস্কো অলিম্পিক বর্জন করেছিল, আর রাশিয়া লস অ্যাঞ্জেলেস অলিম্পিক বর্জন করেছিল, তাতে কি অলিম্পিক হয় নাই? অলিম্পিক হয়েছে, চ্যাম্পিয়ন হচ্ছে লোকজন। যদি কেউ নির্বাচনে না আসে, তাহলে ধরে নিতে হবে যে সে জনগণকে অবজ্ঞা করছে, তার ভোটারদেরকে অবজ্ঞা করছে। তার ভোটার আছে, কিন্তু তারা ভোটারদেরকে ভোট দেওয়ার সুযোগ তৈরি করে দিচ্ছে না। যারা নির্বাচনে আসবেন না, তারা কি এটা বলতে চাচ্ছে যে এই সরকার ঠিক মতো নির্বাচন করতে পারবে না? তাহলে তো আগের মতোই হলো, আওয়ামী লীগ ঠিক মতো নির্বাচন করতো না, এরাও করছে না, তাহলে তফাৎ কি হলো? কিন্তু যদি এই সরকার সত্যি ভালো নির্বাচন করবেন বলেন এবং করেন, তাহলে সেখানে অংশ যারা নিবে না, ধরে নিতে হবে তাদের কোনো অসুবিধা আছে। এই সরকারের নির্বাচন তো আওয়ামী লীগের নির্বাচন না, তাই না? এই নির্বাচনে তো ডক্টর ইউনূস দাঁড়াচ্ছে না, কিংবা উপদেষ্টারা কেউ দাঁড়ানোর কথা না। যদি দাঁড়ায় তাহলে পদত্যাগ করে দাঁড়াতে হবে। অতএব এই উপদেষ্টারা যারা আছেন তারা তো নির্বাচনে দাঁড়াচ্ছেন না, তাহলে এই নির্বাচন রিগড কেন হবে, বা এই নির্বাচন কেন খারাপ হবে? আর যদি খারাপ হয়, সেটা অংশ নেওয়ার পরেও প্রমাণ করা সহজ, বরং অংশ না নিলে প্রমাণ করা কঠিন। আপনি খেলতে নেমেছেন, খেলায় ফাউল হয়েছে, আপনি বলতে পারবেন প্রতিপক্ষ ফাউল করে, আর আপনি গ্যালারিতে বসে বসে বললেন এই দল কিন্তু ফাউল করে, আমি খেলবো না। আপনি তো খেলেনই নাই, ফাউল করলো কোথায়? ফাউল করতে দিতে হবে তো। এটা হচ্ছে মহাত্মা গান্ধীর সেই শিক্ষা, অসহযোগ আন্দোলন। অত্যাচারের মধ্যে দিয়ে গোটা ব্রিটিশ জাতি না, গোটা পৃথিবী দেখেছে যে ব্রিটিশরা কত অত্যাচারী, ওই অসহযোগ আন্দোলন। আপনি যদি যুদ্ধটা নাই করেন, আপনি যদি কোনো একটা আন্দোলন নাই করেন, আপনি যদি খেলার মধ্যে না যান, নির্বাচন না করেন, তাহলে কি করে বলবেন যে নির্বাচন ভালো হয় নাই বা হবে না? নির্বাচনে যান, তারপরে নির্বাচন খারাপ হোক, তারপরে সেটা নিয়ে আবার আন্দোলন করেন, প্রতিবাদ করেন। না গিয়ে তো কেউ বলতে পারে না, না খেয়ে বলতে পারে মিষ্টি পচা কিংবা খাবারে লবণ হয় নাই। আমরা শেষ করব আপনার আজকের অনুষ্ঠানের জন্য আপনার শেষ বক্তব্য। আপনার কি নির্বাচন উপলক্ষে বা নির্বাচন নিয়ে এবং বর্তমান রাজনৈতিক পরিবেশ নিয়ে আপনার শেষ বক্তব্য, প্লিজ।
বাংলাদেশ আজকে যে অবস্থানে দাঁড়িয়ে আছে এর জন্য প্রথমত দায়ী আমাদের সুশীল সমাজ এবং রাজনীতিবিদ উভয়ই। আমাদের সুশীল সমাজ বিক্রি হয়েছে টাকার কাছে, প্রতিপত্তির কাছে, ক্ষমতার কাছে, লোভের কাছে। আমাদের শিক্ষকরা প্রমোশন, পদোন্নতি, ভিসি পদ এইসবের জন্য নিজেদেরকে বিক্রি করেছেন। আমাদের চিকিৎসকরা প্রমোশন, ট্রান্সফার কিংবা বিভিন্ন ধরনের ক্ষমতা, এমপি পদ, সেটার জন্য নিজেদেরকে বিক্রি করেছেন। আমাদের প্রকৌশলীরা একইভাবে নিজেদেরকে বিক্রি করেছেন। আমাদের পেশাজীবীরা এইভাবে নিজেদেরকে বিক্রি করেছেন। আমাদের বুদ্ধিজীবীরা তাদের বুদ্ধি বিকিয়ে দিয়ে তারা এক ধরনের তৈলজীবী হয়েছে, ফলে সমাজের বিবেক মরে গিয়েছে। একই সাথে আমাদের রাজনীতিবিদরা বিক্রি হচ্ছেন টাকার কাছে, লোভের কাছে, ব্যবসায়ীদের কাছে, বিদেশি শক্তির কাছে। ফলে এই দুই পক্ষ মিলে আমাদের জনগণকে একটা অসহায় অবস্থায় নিয়ে গিয়েছেন, যেখানে আমরা ভোট দিতে পারি না, আমাদের কথা বলতে পারি না, আমাদের অধিকার অর্জন হয় না, অথবা অধিকারের পক্ষে কেউ দাঁড়ায় না। আজকে আমাদের যে এই অবস্থা, এই অবস্থার জন্য এরা দায়ী, এবং এখনো এরা মারামারি এবং সে অন্যায় করেই চলেছে। এদের মধ্যে এখনো সেই বোধোদয় হয় নাই যে বাংলাদেশকে গণতান্ত্রিক পন্থায় না আনলে পরে ভবিষ্যতে এই দেশ আরো তমসাচ্ছন্ন বা অন্ধকারাচ্ছন্ন একটা দেশে পরিণত হবে। তারা নিজের হাতে ধরে এই দেশটাকে একটা অন্ধকারাচ্ছন্ন দেশের দিকে ঠেলে দিচ্ছে। কেন? কারণ তাদের ওই যে 4 পা 2 পা মিলে 6 পা না হওয়া পর্যন্ত ওনাদের কিছু হয় না। ক্ষমতা ছাড়া ওনারা ভালো কাজ করতে পারে না। ক্ষমতা ছাড়া ওনাদের কোনোদিন বোধোদয় হয় না। ক্ষমতা থেকে চলে গেলে ওনাদের তখন খুব আইন, সুশীলতা, বিচার এই সবকিছু মনে পড়ে। আর ক্ষমতায় থাকতে তারা এস আলমকে পালেন, ক্ষমতায় থাকতে তারা লুটপাটকারী সালমানকে পালেন, ক্ষমতায় থাকতে তারা শেয়ার বাজার খালি করেন, ক্ষমতায় থাকতে তারা নিজের লোকজনকে ব্যাংক দিয়ে সেই ব্যাংকগুলিকে খালি করে বিদেশে বাড়ি কিনতে দেন। তো এইগুলো তারা ক্ষমতায় থাকার সময় করেন। আর ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে তাদের মনে হয় এই আইন মানছে না, ওই আইন মানছে না, এটা আছে, ওইটা আছে। এইসব আইন তো ওনাদের সময় ছিল, তখন ওনারা মানে নাই। অতএব আমার বক্তব্য খুব পরিষ্কার, বাংলাদেশ যদি সামনের দিকে এগোতে হয়, বাংলাদেশে নির্বাচন হতে হবে, এবং সেই নির্বাচন বৈধ, উদার, অংশগ্রহণমূলক, নিরপেক্ষ এবং বৈষম্যহীন ভাবে হতে হবে, যেখানে প্রতিটি ভোটার বিনা বাধায় আনন্দের সঙ্গে ভোট দিতে যেতে পারবে। কোনো ধর্মীয় পরিচয়ের কারণে, রাজনৈতিক পরিচয়ের কারণে, যে কোনো কারণে কেউ ভোট দিতে বাধা পাবে না, এবং কেউ ভোটে দাঁড়াতেও বাধা পাবে না। সকলকে ভোটে দাঁড়াতে দিতে হবে এবং জনগণকে বেছে নিতে দিতে হবে জনগণ কি চায়। একে দিব না তাকে দিব, তাকে দিব না তাকে দিব, এইভাবে নির্বাচন করলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। সবার জন্য উন্মুক্ত করে দিয়ে সকলকে দাঁড়াতে দিতে হবে, জনগণকে উদার এবং উন্মুক্ত ভাবে ভোটিং করতে দিতে হবে। সেই ভোটের মধ্যে দিয়ে জনগণ যাকে বেছে নেবে তাকে অন্যদেরকে মানতে হবে, এবং প্রতি 5 বছর বা 4 বছর পর পর নিয়ম অনুযায়ী, যে নিয়ম সংবিধানে থাকে ভবিষ্যতে, সেই নিয়ম অনুযায়ী নির্দিষ্ট মেয়াদ আনতে আবারও একইভাবে ভোট হইতে হবে, এবং যে হারবে সে চলে যাবে। আর এই ক্ষমতায় থেকে অন্যায় কর্মকাণ্ড করলে সেটার বিচার হবে এবং বিচার মেনে নিতে হবে। ইম্পিউনিটি, ইনডেমনিটি যে সংস্কৃতি, সেখান থেকে বের হতে হবে। বিদ্যুতের কাজ করতে হবে এই কথা বলে বিদ্যুৎকে ইম্পিউনিটি এবং ইনডেমনিটি দিয়ে রেখেছিল আগের সরকার। বিদ্যুৎ খাতের ঢালাও লুটপাট হয়েছে, সেই লুটপাটের দায় দায়িত্ব এখন কিন্তু তাদের নিতেই হচ্ছে। অতএব এইসব ইনডেমনিটি, এইসব বিচারহীনতার সংস্কৃতি দিয়ে কেউ কাউকে বাঁচাতে পারে না। অতএব কোনো ধরনের অবিচারের সংস্কৃতি রাখা যাবে না। বড় হোক আর ছোট হোক, গরিব হোক আর ধনী হোক, ক্ষমতাবান হোক আর ক্ষমতাহীন হোক, অন্যায় করলে বিচার, এই সংস্কৃতি চালু করতে হবে। এবং সুবিচার যদি কোনো দেশে প্রতিষ্ঠিত হয়, তাহলে কোনো ধরনের অন্যায় কাজ আর এইভাবে ঢালাও ভাবে করা যায় না। এই নির্বাচনে চুরিও করা যায় না, কারণ সুবিচার আছে। লুটও করা যায় না, কারণ সুবিচার আছে। অন্যের অধিকার ক্ষুণ্ণ করা যায় না, কারণ সুবিচার আছে। সুবিচার এবং সুশাসন প্রতিষ্ঠা না করলে পরে বারবার একই ঘটনা ঘটতে থাকবে, যেটা আমরা গত 50 বছর ধরে দেখে আসছি। বাংলাদেশ এখনো পর্যন্ত প্রকৃত গণতন্ত্রের মুখ দেখে নাই, বাংলাদেশ এখনো পর্যন্ত প্রকৃত সুশাসক পায়নি, এবং এটা আমাদের জন্য খুব দুঃখজনক। সুশাসনের চেষ্টা কেউ করতে গেলে হয় তাদেরকে ব্যর্থ করে দেওয়া হয়েছে, অথবা তাদেরকে হত্যা করা হয়েছে। আপনার কাছে কি মনে হয়? আমি মনে করি যে বাংলাদেশকে এই সংস্কৃতি থেকে বের হয়ে আসার জন্য আগামী অন্তত 25 বছর থেকে 30 বছর নিয়মিত সঠিক ভোটিং এর আয়োজন করতে হবে। তাহলেই কেবল বাংলাদেশ সঠিক জায়গায় পৌঁছবে। আমেরিকার মতো দেশ আব্রাহাম লিঙ্কনকে হত্যা করেছিল, একটা গৃহযুদ্ধের মধ্যে দিয়ে গিয়েছিল, কিন্তু ভোটিং বন্ধ করেনি, ভোট বন্ধ হয়নি। ভোট কোনো দেশ বন্ধ করে না, এবং যদি ভোট বন্ধ হয়ে থাকে, আপনি লক্ষ্য করলে দেখবেন প্রথম সুযোগেই ভোট আবার ফিরে এসেছে। যেমন ইংল্যান্ডে উইনস্টন চার্চিল যুদ্ধের সময় ক্ষমতায় ছিলেন, কিন্তু এরপরে যখনই বিশ্বযুদ্ধ শেষ হয়েছে, ভোট হয়েছে এবং সেখানে চার্চিল হেরে গিয়েছে। কারণ যুদ্ধের শাসক আর শান্তির শাসক এক না, জনগণ রায় দিয়েছে। জনগণকে রায় দিতে হবে, জনগণের রায় ছাড়া দেশ পরিচালনা করা যাবে।